আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসটা হবে ব্রেইন ওয়েভস সম্পর্কে। ব্রেইন ওয়েভসটা কি? ব্রেইন ওয়েভস হচ্ছে আহ, যে ফ্রিকোয়েন্সিগুলা বা যে ওয়েভটা ব্রেন নিজে তৈরি করে সেইগুলা। তা এটা মূলত হয় তো আমাদের ব্রেইনের সেরেব্রাল কর্টেক্সের নিউরন, সেরেব্রাল কর্টেক্সের যে নিউরনগুলোতে সেই নিউরনগুলোর মাধ্যমে। আর এটা হচ্ছে বা পরিমাপ করা হয় ইইজি এর মাধ্যমে। ইইজি কি? ইইজি হচ্ছে ইলেকট্রো ও এনসেফালোগ্রাফিক, ইলেকট্রোএনসেফালোগ্রাফির মাধ্যমে। আর EEG records voltage fluctuation created by synchronized neuronal firing এর মাধ্যমে। আমাদের ব্রেইনে 5 ধরনের ওয়েভস তৈরি হয়। তার মধ্যে প্রথম ওয়েভসটা হচ্ছে ডেল্টা ওয়েভস। ডেল্টা ওয়েভস হচ্ছে আপনার 0.5 থেকে 4 হার্টজ পর্যন্ত, 0.5 থেকে 4 হার্টজ। এটা দেখতে কেমন? এটা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে স্লোলি, অ্যামপ্লিটিউড হয় হাই। ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আছে কি এটার মধ্যে? এটা হচ্ছে আমাদের স্লিপ স্টেজের NREM, যেটা নন র্যাপিড আই মুভমেন্ট সাইকেল যদি ধরি, এটা আমাদের ডিপ ডিপ স্লিপের মধ্যে পড়ে, স্টেজ 3 মধ্যে, ট্রিপের মধ্যে পড়ে এই ডেল্টা ওয়েভসটা পাওয়া যায়। এক্সেস ডেল্টা ইন অ্যাওয়াক অ্যাডাল্ট, এটা হয় কাদের বেশি পাওয়া যায়? হচ্ছে যে জাগ্রত বা ঘুমহীন অবস্থায় অ্যাডাল্টদের বেশি থাকে। পসিবল ব্রেন important for tissue repair and growth hormone release. ডেল্টা ওয়েভের ক্যারেক্টারিস্টিক্সটা কি? ডেল্টা ক্যারেক্টারিস্টিক হচ্ছে এটা হচ্ছে খুবই স্লো ধরনের এবং হাই অ্যামপ্লিটিউড এবং ডিপ আনকনসিয়াস স্লিপে পাওয়া যাবে। তারপরে আসে আমরা দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আপনার থিটা ওয়েভস। থিটা ওয়েভসে 4 থেকে 8 হার্টস পর্যন্ত থাকবে। আর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্সটা হবে স্লো রিদম, লাইট স্লিপে পাওয়া যাবে, ড্রাউজিনেস থাকা অবস্থায় লাইট স্লিপ, এবং ডিপ মেডিটেশন অবস্থায় যদি আমরা ইইজি করি তাহলে ডেল্টা ওয়েভ থিটা ওয়েভসটা পাওয়া যাবে। এটাতে হচ্ছে আপনার মানুষ যখন ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করে তখনও বের হয়। মেমোরি প্রসেসিং, মানে আপনি যখন কোনো কিছু মুখস্থ করবেন তখনও ব্রেন রেট উৎপাদন করে। এছাড়া হচ্ছে আপনার অ্যাটেনশন ইস্যু যখন থাকে, কেউ যদি কোনো মনোযোগ দিয়ে থাকে তখনও থিটা ওয়েভসটা কাজ করে। তৃতীয় পর্যায়ে হচ্ছে কি আলফা ওয়েভস। আলফা ওয়েভসের ক্যারেক্টারিস্টিক্সটা কি? এদের রিল্যাক্স বাট অ্যাওয়াক, মানুষ রিল্যাক্স মোডে থাকবে কিন্তু হচ্ছে সজাগ অবস্থায় থাকবে, তখন উৎপন্ন হবে। এছাড়া হচ্ছে যখন আপনার মানুষের চোখ খোলা থাকে তখনও এটা প্রমিনেন্ট আকারে পাওয়া যায়। এরা হচ্ছে মানুষের সাধারণত অক্সিপিটাল রিজন। অক্সিপিটাল রিজনটা হচ্ছে কি মাথার পিছন সাইডে যে রিজনটা, এইখানে সাধারণত এটা উৎপাদন হয়। এটা হচ্ছে কি এটা মূলত থাকে হচ্ছে আপনার কাম অল্টারনেসের রিডিউস ডিউরিং স্ট্রেস অবস্থায়, আর ইউজড ইন বায়োফিডব্যাক ট্রেনিংয়ে ব্যবহার করা হয় আলফা ওয়েভসটা। 4 নম্বরে বিটা ওয়েভস। বিটা ওয়েভসটা থাকে হচ্ছে 12 থেকে 30 হার্টস পর্যন্ত। আর এর ক্যারেক্টারিস্টিক্সটা কি? ফাস্ট ফ্রিকোয়েন্সি, এটা ফ্রিকোয়েন্সিটা হবে কি ফাস্ট, খুবই দ্রুত। অ্যাক্টিভ থিঙ্কিং, মানুষ যখন চিন্তা ভাবনা করে কোনো ব্যাপার নিয়ে। আর হচ্ছে লো অ্যামপ্লিটিউড অবস্থায়। এটা ক্লিনিক্যালি আমরা কিভাবে পাবো? যখন মানুষ প্রবলেম সলভিং এ কোনো কোনো জিনিস প্রবলেম সলভ করে তখন যদি ইইজি করা হয় তখন হচ্ছে বিটা ওয়েভস পাওয়া যায়। এছাড়া হচ্ছে কেউ যদি চিন্তা ভাবনা করে, ডিপ্রেশনে থাকে, চিন্তা ভাবনা স্ট্রেস, কোনো জিনিস চিন্তা ভাবনা করে তখন হচ্ছে বিটা ওয়েভস উৎপন্ন হয়। পরবর্তীতে হচ্ছে কি গামা ওয়েভস। গামা ওয়েভসটা হচ্ছে 30 থেকে 100 হার্টস পর্যন্ত থাকে। আর এটা হচ্ছে কি ভেরি হাই ফ্রিকোয়েন্সিতে কগনিটিভ ইন্টিগ্রেশন আর অ্যাডভান্স প্রসেসিং অফ ব্রেনের। ক্লিনিক্যালি এটা পাওয়া যাবে কি মেমোরি বাইন্ডিং এর সময়। হাই লেভেল ফোকাস, কেউ যেন অতিরিক্ত কোনো জিনিসের উপর ফোকাস দিয়ে থাকে তখন উৎপাদন হয়। এছাড়া সেন্সরি ইন্টিগ্রেশন। আর কেন ইইজি করবেন? ইইজি করা হয় সাধারণত অ্যারোজাল লেভেল দেখার জন্য, কগনিটিভ অ্যাক্টিভিটি দেখার জন্য, আর স্লিপ স্ট্রেস বোঝার জন্য, নিউরোলজিক্যাল কোনো ডিফিসিয়েন্সি আছে কিনা বা ডিসফাংশন আছে কিনা সেটার জন্য আমরা সাধারণত হচ্ছে ইইজি করা হয়। এছাড়া হচ্ছে সেরেব্রাল পলসির বাচ্চাদের, অটিজম, পিটিএসডি, এডিএইচডি, এইসব ডিজিজের বাচ্চাদেরও ব্রেইনের কোন ওয়েভটা অতিরিক্ত কাজ করে সেটা বোঝার জন্য মূলত হচ্ছে ইইজি টেস্টটা করা হয়।
ব্রেন ওয়েভসটা কি? ব্রেন ওয়েভস আর simply frequency patterns of electrical activity in the cortex। হচ্ছে কি ব্রেন ওয়েভসটা মূলত হচ্ছে কি এক ধরনের সাধারণ ওয়েভ বা ফ্রিকোয়েন্সি, যেটা কি উৎপন্ন হবে কর্টেক্সে, সেরিব্রাল কর্টেক্স বা ব্রেনের মোটর কর্টেক্স, সেন্সরি কর্টেক্স উৎপাদন হয়। The different frequency represent different functional state। এর পরবর্তীতে হচ্ছে আমরা ওয়েভসের মধ্যে পড়ছিলাম যে স্লিপ স্ট্রেস, স্লিপের স্ট্রেসগুলা স্ট্রেস, যে থ্রি স্ট্রেস। তো স্লিপটাও হচ্ছে আমাদের ব্যথার রোগীদের সাথে খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারো যদি ডিপ স্লিপ না হয় সেক্ষেত্রে হচ্ছে তার পুরাতন ব্যথা বেদনা সহজে হিলিং হয় না। তো এই জন্য আমাদের স্ট্রেস, স্লিপের স্ট্রেসগুলো জানা থাকা দরকার। এখন আমরা স্লিপের স্ট্রেস সম্পর্কে একটু আলোচনা করব। স্লিপের স্ট্রেস সাধারণত দুই রকমের। একটা হচ্ছে আপনার NREM আর একটা হচ্ছে REM। NREM হচ্ছে নন র্যাপিড আই মুভমেন্ট, যে পর্যায়টা থাকে সেটা, আর REM হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট। দিস স্ট্রেস সাইকেল এভরি 90 to 110 মিনিটস থ্রু আউট দ্য নাইট। যে এই যে বললাম যে দুইটা হচ্ছে আপনার স্ট্রেস, একটা হচ্ছে NREM আর একটা হচ্ছে REM। এইটা হচ্ছে প্রতি 90 থেকে 110 মিনিট পর পর সাইকেলটা চেঞ্জ হতে থাকে। যে স্লিপ আর্কিটেকচার রিপিটস 4 to 6 টাইমস পার নাইট। এই যে স্ট্রেস যেটা, এটা হচ্ছে ফুল রাত্রে আমরা যদি 6 ঘন্টা ঘুমাই বা 7 থেকে 8 ঘন্টা ঘুমাই, এটার মধ্যে প্রতি 4 থেকে 6টা রিপিটেড হয় এই স্ট্রেসটা। NREM স্লিপটা হচ্ছে আমাদের ঘুমের মূল, মানে আমরা যদি 7 ঘন্টা ঘুমাই বা 8 ঘন্টা ঘুমাই, এই ঘুমের NREM স্ট্রেসটা হচ্ছে 75 থেকে 80%, 75 থেকে 80%ই NREM হয়। আর স্ট্রেস NREM এর আবার কয়েকটা স্টেজ আছে, ঠিক আছে? এই স্টেজের মধ্যে স্টেজ N1, যেটা হচ্ছে একদম যখন আমরা শুয়ে পড়ি, শোয়ার পরে যখন ঘুমের একটু ভাব আসে, ওইটাকে আমরা বলি যে স্টেজ NERM এর N1 স্টেজ। এটা হচ্ছে কি লাইট স্লিপ ট্রানজিশন, মানে যখন ঘুম শুরু হবে তার 1 থেকে 7 মিনিটের মধ্যে যে স্টেজটা, এইটাই হচ্ছে আপনার স্টেজ N1। এইখানে হচ্ছে ব্রেনের আলফা ওয়েভ কমে যায়, আলফা ওয়েভ কমে যে থিটা ওয়েভটা শুরু হয়। আর থিটা ওয়েভটার হার্টস কত বলছিলাম? 4 থেকে 8 হার্টস। এটা হচ্ছে টোটাল স্লিপের 5 to 10% হবে। যে কখন হবে এটা হচ্ছে এই স্ট্রেসটা কখন শুরু হবে? যখন হচ্ছে একটা মানুষ পুরোপুরি জাগ্রত অবস্থায় শুয়ে পড়লো, শুয়ে থাকার আর শোয়ার পর ঘুমের উদ্দেশ্যে শুলো, শোয়ার পরে একটু ঘুম ঘুম নিদ্রা নিদ্রা ভাব আসা, আর শুরু থেকে 7 থেকে 10 মিনিট পর্যন্ত হবে। এই অবস্থায় স্লো আই মুভমেন্ট থাকবে, কিছুটা স্লো আই মুভমেন্ট থাকতে পারে। মাসেল টোন স্লাইটলি রিডিউস বলতে বোঝাচ্ছে যে মানুষ পুরোপুরি শরীরটা ছাড়বে না, তখন হচ্ছে মাসেলের উপরে কিছুটা সেলফ কন্ট্রোল থাকবে, ভলান্টারি কন্ট্রোল থাকবে। এই স্টেজে ঘুমের মানুষদের সহজে জাগানো যায়। আর এই অবস্থায় অনেক সময় হচ্ছে আপনার আরো হাইপোনিক জার্ক থাকে। হাইপোনিক জার্কটা কি? হঠাৎ করে ঝাঁকি নিয়ে ওঠা। এইটা মূলত দেখা যায় যাদের ইনসোমনিয়া পেশেন্ট যারা, তাদের দেখা যায় যে হাইপোনিক জার্কটা। এছাড়া হচ্ছে পেশেন্ট অ্যাজ প্রলং অ্যাজ স্লিপ ল্যাটেন্সি, যখন পেশেন্ট শুয়ে পড়বে তখনের মধ্যেই এটা আস্তে আস্তে শুরু হয়ে যাবে। তারপরে যে স্টেজ 2 এটা হচ্ছে ইইজি প্যাটার্ন। যদি আমরা ধরি ওই স্টেজে ইইজি প্যাটার্ন যদি করি, তাহলে এখানে পাওয়া যাবে স্লিপ স্পিন্ডল প্লাস কে কমপ্লেক্স ওয়েভ বা ফ্রিকোয়েন্সির ধারাটা বলতেছি। এটা হচ্ছে স্লিপ স্পিন্ডল প্লাস কে কমপ্লেক্স, এটাকে N2 বলে। এটার ডিউরেশন কত? আপনার যদি N1 শেষ হয় 7 থেকে 10 মিনিটের মধ্যে, তারপরে 20 থেকে 25 মিনিট। এটা হচ্ছে আপনার টোটাল স্লিপের 45 থেকে 55%। এই অবস্থায় হার্ট রেট স্লো হয়ে যাবে, বডি টেম্পারেচার ফল করবে, কনসাসনেস অ্যাওয়ারনেস ডিসঅ্যাপিয়ার্স হবে, যে মানুষদের সচেতন আছে ঘুমে এটা বোঝা যাবে না, এটা পুরোপুরি উইথড্র হয়ে যাবে কনসাসনেস লেভেলটা। এই অবস্থায় মাসেল রিল্যাক্সেশনটা আগের স্টেজের থেকে বাড়বে। এই স্টেজের ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কি? স্টেজের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে মেমোরি কনসোলিডেশন বিগিনস, এক্সটার্নাল সাউন্ড ব্লক করতে সাহায্য করে, আর স্লিপ স্পিন্ডল লিঙ্ক টু লার্নিং ক্যাপাসিটি।
এখানে হচ্ছে যে স্লিপ স্পিন্ডল বলছিলাম, স্লিপ স্পিন্ডলে আমরা যারা সারাদিনে যে লার্ন করলাম বা করলাম, এটা হচ্ছে লার্নিং যে ক্যাপাসিটি থাকে, ব্রেনের যে স্টোরেজটা লিঙ্ক থাকে, এই স্টোরেজ লিঙ্কের সাথে অ্যাটাচড হওয়ার চেষ্টা করে এই সময়ের মধ্যে, পার্মানেন্ট ভাবে ব্রেনে থেকে যাওয়ার চিন্তা, যে স্টেজটা এটা এই স্টেজে হয়। স্টেজ 3 N3, N3 হচ্ছে ডিপ স্লিপ পর্যায়ে, ডিপ স্লিপ বা স্লো ওয়েভ স্লিপ বলে এটাকে। এটা হচ্ছে টোটাল ঘুমের বা যে সাইকেলটা বললাম যে শুরুতেই, যে টোটাল NERMটা হবে বা টোটাল সাইকেলটা পুরো রাত্রের মধ্যে আপনার 4 থেকে 6টা সাইকেল হয়, এই সাইকেলের মধ্যে 15 থেকে 25% হচ্ছে এই N3 হয় টোটাল স্লিপের। আর এখানে ইইজিতে আমরা কি পাবো, ইইজিতে পাওয়া যাবে ডেল্টা ওয়েভ। ডেল্টা ওয়েভটা কি, একটা হাই অ্যামপ্লিটিউড আর লো ফ্রিকোয়েন্সিতে হয়। আর হার্টসটা হবে কি 0.5 থেকে 4 হার্টস পর্যন্ত। এই স্টেজে আমাদের কি পাওয়া যাবে, ইজিতে পাওয়া যাবে হচ্ছে মাসেল ফুলি রিল্যাক্স, মাসেল ফুলি রিল্যাক্স, প্যারালাইজড অবস্থায় যেরকম ফুল রিল্যাক্স থাকে ঠিক এরকম পাওয়া যাবে। এই জন্য এটাকে ডিপ রিস্টোরেটিভ স্লিপ দেওয়া। ডিপ রিস্টোরেটিভ স্লিপটা কি, যে এই অবস্থায় ব্রেন আমাদের সর্বোচ্চ লেভেলের আমাদের যে রিপেয়ার ফাংশনগুলো সেটা হয়, হিলিং ফাংশনগুলো এটাও হয়, গ্রোথ হরমোন রিলিজ এই টাইমেই হবে, আর টিস্যু রিপেয়ারটাও এই টাইমেই হবে, ইমিউন সিস্টেম অ্যাক্টিভেশন এই সময় হবে। আর এই অবস্থায় ঘুমে মানুষের ডাকলে সহজে উঠবে না, হাত ধরে ডাকাডাকি যদি করেন সহজে ওঠে না ডিপ স্লিপের এই স্টেজে। বাচ্চাদের জন্য এই অবস্থাটা খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু এই স্টেজে আমাদের গ্রোথ গ্রোথ হরমোনটা রিলিজ হয়। যেসব বাচ্চারা দেখা যাবে যে এই স্টেজটা পায় না, যে ঘুমের আর্লি স্টেজ, যেটা আর মেরিডিয়ান পদ্ধতি অনুযায়ী ঘুমের আর্লি স্টেজ বা ঘুমানোর অ্যাকুরেট টাইম হচ্ছে 9টা থেকে 2টা পর্যন্ত। 9টা থেকে 2টা পর্যন্ত এই সময়ের মধ্যেই হচ্ছে দেখা যায় আমাদের বডির মেলাটোনিন হরমোন ক্ষরণ হয়, গ্রোথ হরমোনগুলো ক্ষরণ হয়। সো বাচ্চাদের যদি গ্রোথ হরমোন মানে কোনো বাচ্চা যদি গ্রোথ কম থাকে, কেউ যদি কমপ্লেন করে পর্যাপ্ত খাওয়ার পরেও, যদি ক্লিনিক্যাল ফাইন্ডিংস খোঁজেন বা বাচ্চাদের যদি হিস্টোরি খোঁজেন, ঘুমের হিস্টোরি খুঁজলে পাবেন যে এই বাচ্চারা লেট নাইটে ঘুমায়। আর যে বাচ্চারা লেট নাইটে ঘুমাবে এদের হচ্ছে মেমোরি কগনিশন, যেটা সেন্সরি কগনিশন বা লার্নিং প্রসেস, এতে মেমোরিটাও ডাল হবে, বডি গ্রোথ যেটা সেটাও কম হবে। আর এর ডিফিকাল্টিটা কি হয়, যে যদি না হয় মানে যে প্রবলেমগুলো হবে সেটা হচ্ছে ক্রনিক পেইন পেশেন্ট থাকবে, মানে ক্রনিক পেইন থাকবে এইসব পেশেন্টের, যাদের আর এছাড়াও ক্রনিক পেইন থাকা পাওয়া যায়, আবার যাদের ক্রনিক পেইন থাকে তাদেরও হচ্ছে আবার এই ঘুমের এই ডিপ স্লিপ পর্যায়টা ব্যথার জন্য থাকে না। স্লিপ ডিপ্রিভেশন থাকে খুব বেশি, খুব ঘন ঘন ঘুম ভাঙবো, হিলিং ক্যাপাসিটিটা কমে যায়, প্যারাসোমনিয়া থাকবো এই পেশেন্টদের। স্লিপ প্যারাসোমনিয়াটা কি, যে কিছু কিছু মানুষ আছে না যে ঘুমের মধ্যে হাঁটে, এটা হচ্ছে অনেকটা সেই স্টেজ, বা নাইট টেররও থাকতে পারে। পরবর্তীতে ধাপটা হচ্ছে কি, পরবর্তী ধাপটা হচ্ছে আমাদের REM, র্যাপিড আই মুভমেন্ট ধাপ ঘুমের। এইটা হচ্ছে 20 থেকে 25% অফ টোটাল স্লিপের মধ্যে থাকে, 20 থেকে 25% অফ টোটাল স্লিপ, মানে সকাল হওয়ার আগে আগে যে ঘুমটা ঘুমাই আমরা, বা বলা যায় যে 2টার পর থেকে, কিংবা হচ্ছে ফজরের আজানের আগে আগে যে আমরা স্বপ্ন দেখি বা কল্পনা করি যে মুভমেন্টটা সময়টা, এটা হচ্ছে এই REM সময়টাই, যে র্যাপিড আই মুভমেন্ট হয়। এটা এই স্টেজ চলতেছে কিনা এটা অবশ্য বোঝা যায়, যে কোনো ঘুমন্ত মানুষের চোখের দিকে তাকাইলে চোখ বন্ধ থাকলেও বোঝা যাবে যে চোখটা নড়তেছে, অস্থিরতা, তার মধ্যে অস্থিরতা কাজ করে। এই অস্থিরতার অবস্থার যে কাজটা থাকে এইটাই হচ্ছে আপনার REM এর সাইকেল। আর যখন মানুষের এই আই বল মুভমেন্ট হয় ঘুমের মধ্যে, তখনই মানুষ স্বপ্নে দেখে বা হচ্ছে আপনার কল্পনা করে, কল্পনার জগৎটাই হচ্ছে REM সাইকেল। এখানে আমরা যদি ইজি করি এই স্টেজে, তাহলে পেশেন্টের মিক্সড ফ্রিকোয়েন্সি পাবো, অনেকটা হচ্ছে সিমুলেট অফ ওয়াকফুলনেস, মানে জাগ্রত অবস্থায় যদি আমরা ইজি করাই, ওইখানে যে গ্রাফটা পাওয়া যাবে এই REM সাইকেলে মোটামুটি সেম সেম ধরনের পাওয়া যায়। আর লো অ্যামপ্লিটিউড হয়, হাই ফ্রিকোয়েন্সি হয়, ওয়েভটা বড় হবে, অ্যামপ্লিটিউডটা ছোট হবে। কি ঘটবে এই এখানে 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 র্যাপিড আই মুভমেন্ট হবে, সে আগেই বলছি, মানুষ ড্রিম দেখে, স্বপ্ন দেখবো, মাসল অ্যাট্রোনিয়া, বডি প্যারালাইজ অবস্থায় থাকে, স্বপ্ন দেখা অবস্থায় বডি মানুষ সাধারণত ফুললি প্যারালাইজ অবস্থায় থাকে, আর ব্রেন হাই অ্যাক্টিভিটি লেভেল থাকে অনেক। আর এর হচ্ছে ইরেগুলার হার্ট মুভমেন্ট থাকবো,
রেসপিরেশনটাও ইরেগুলার হবে। অনেকে এই স্টেজে কল্পনায় ভয় পায়, ঘুম ভেঙে ঘুমের মধ্যে উঠে বসে পড়ে, পরে আবার শুয়ে পড়ে। পরবর্তীতে যদি জিজ্ঞেস করা হয় যে এরকম উঠে পড়ছিল কেন বা এই সাউন্ড করছিল কেন, পরে মানুষ এটা বলতে পারে না এই সময়টা। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এই সময়ের মধ্যেই হচ্ছে এই র্যাপিড আই মুভমেন্ট যে সাইকেলটা ঘুমের, এই সময়ের মধ্যেই মানুষের মর্নিং ইরেকশন যেটা, এটা হয়। এটা শুধু ছেলেদের না, মেয়েদেরও হয় ক্লিটোরিসের জন্য। আর এটা ফাংশনটা কি এই স্টেজের ফাংশন হচ্ছে আপনার ইমোশনাল মেমোরি প্রসেসিং হয় এই স্টেজে। এছাড়া মেমোরি ইন্টিগ্রেশনটাও বাড়ে। আর পিটিএসডি বারবার বলতেছি, পিটিএসডি কি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। আপনি যে কোনো, এটা কি, এটা হচ্ছে আপনার যে কোনো ধরনের মানসিক আঘাত পাইলেন কিংবা শারীরিক আঘাত পাইলেন, সেটার একটা যে ব্রেনের মধ্যে ওয়েবটা থেকে যায়, ওইটারই বা ট্রমাটাইজ হয়ে থাকে মানুষ, এটাই হচ্ছে পিটিএসডি। এই পিটিএসডির অবস্থায় যে মানুষ যে ঘুমাবে, এদের সাধারণত ডিপ ঘুম হয় না। এদের পুরোটা সাইকেলটি হচ্ছে আরইএম সাইকেল, বা এদের আরইএম ডিস্টারবেন্স বলা হয়। একটা স্লিপ সাইকেল সাধারণত 90 মিনিট হওয়ার কথা। একটা স্লিপ সাইকেল 90 মিনিট। স্লিপ সাইকেল 90 মিনিটটা কি, এটা হচ্ছে যে বললাম প্রথমে N1 N2 N3 যে স্টেজ, এরপরে আরইএম সাইকেল। তো এরকম সাইকেল হবে আপনার 4 থেকে 6টা একটা মানুষের। আর প্যাটার্নটা হবে এরকম যে N1 N2 N3, আবার N2 পরে হচ্ছে আবার N1, ঘুরে N1 এর পরে আবার N3, এইভাবেই আসে। এবং লেট নাইট যেটা, এটা হচ্ছে আরইএম সাইকেল, র্যাপিড আই মুভমেন্টে যাবে। আর্লি নাইটে N3 বেশি থাকে এবং ভোরের দিকে আরইএম বেশি হয়। যদি ঘুম কম হয় সেক্ষেত্রে কি হবে, যে পুর ডিপ স্লিপ, মানে যা কারো যদি N3 স্টেজটা কম হয়, N3 স্টেজ যদি কম হয়, সেক্ষেত্রে যাবে আমরা পাবো তার টিস্যু রিপেয়ার কমে যাবে। আর টিস্যু রিপেয়ার যদি কমে যায়, সেক্ষেত্রে কি হবে, ইনফ্লামেশন বেড়ে যাবে। ইনফ্লামেশন বেড়ে গেলে পেন সেন্সিটিভিটি বেড়ে যাবে। পেন সেন্সিটিভিটি বেড়ে গেলে রোগীর ব্যথা বেড়ে যাবে। মূল কারণ হচ্ছে এটা। তো ব্যথার রোগীদের যদি আপনার ইমপ্রুভমেন্ট কম হয়, এইসব পেশেন্টদের হিস্টোরি যদি নেন, ঘুমের হিস্টোরি, তাহলে দেখবেন যে এদের রাত্রে ঘুম কম হয়। তাহলে যদি স্বাভাবিকভাবে যদি কোনো রোগীর ঘুম না আসে, যতদিন না ঘুম না আসে, ততদিন হচ্ছে আমরা কিছু ঘুমের মেডিসিন প্রেসক্রাইব করতে পারি। আর যখন আমরা এফএসএম প্র্যাকটিস করি, তখন এফএসএম এর মাধ্যমে আমরা হচ্ছে এই ঘুমের সাইকেলটা ব্যালেন্স করে দিই। বা যাদের ঘুম না আসে, তাদের হচ্ছে ঘুম যাতে আসে, এই জন্য হচ্ছে আপনার মেলাটোনিন হরমোন নিঃসরণটা বাড়িয়ে দেওয়া হয়, সেক্রেশন করে দেওয়া হয় ব্রেনের ওই স্পেসিফিক পার্টের। সেক্রেশনটা বাড়লে ঘুমের পরিমাণটা বেড়ে যায়। এই একই পদ্ধতিতে আমরা হচ্ছে ইনসোমনিয়া পেশেন্ট যারা, তাদেরও ট্রিটমেন্ট করি। এছাড়া হচ্ছে এডিএসডি বাচ্চাদের রাত্রে ঘুম হয় না, কিংবা হচ্ছে আপনার সিপি বাচ্চারা, অটিজমের বাচ্চাদের, এরা দেখা যায় আর্লি রাতে ঘুমায় না, মানে যে সময় N3টা খুবই জরুরি, ওই সময় এদের ঘুম থাকে না। যে সব মানুষ যখন ঘুম থেকে ওঠার সময় হয়, এই বাচ্চারা তখন ঘুমাইতে যায়। তা এরা হচ্ছে এই জন্য হচ্ছে দেখা যায় যে ব্রেন ডেভেলপমেন্ট হয় না, স্পিচ ডেভেলপমেন্ট হয় না। বাচ্চারা বাবা মা বা দুটো একটা শব্দ ছাড়া কিছু বলতে পারে না। এই বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের যে ফ্রিকোয়েন্সি বা ওয়েবটা আছে, সেটা দেওয়ার আগেই আমাদের আগে কি করতে হয়, এই বাচ্চার ঘুমের যে সাইকেলটা, এটাকে ঠিক করে দিতে হয়। ঘুমের সাইকেল ঠিক হওয়ার পরবর্তী কাজগুলো করতে হয়। পরবর্তী স্পেস ডিলে থাকে, সেটা কাজ করতে হয়। মোটর কগনিশন, সেন্সরি কোঅর্ডিনেশন, সোশ্যাল কোঅর্ডিনেশন, এগুলো বাড়ার জন্য এর সাথে সাথে বিহেভিয়ারাল থেরাপি, স্পিচ থেরাপি, এগুলো বাড়ায় দিতে হয়। এই যে আরইএম ডিস্টারবেন্স যদি হয়, মানে শেষ রাতে ঘুমটা যদি ডিস্টার্ব হয়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে হচ্ছে আপনার ইমোশনাল ডিস্টার্ব থাকবে পেশেন্ট, ইমোশনালি খুবই ডিস্টার্ব থাকবে। ইমোশনাল ডিস্টার্ব বলতে যে আপনি অল্পতে রেগে যাওয়া হতে পারে, বা অল্প কোনো কিছু মানে দোষ করার সাথে সাথে সে খুবই গিল্টি ফিল করবে অল্প একটু দোষের জন্যই। খুবই অ্যাঙ্গার থাকে, ভয়ে থাকে, অল্পতেই দেখা যায় খুবই ভীত সন্ত্রস্ত অবস্থায় হয়ে যায়। এদের সেন্ট্রাল সেন্সিটাইজেশন খুবই অতিরিক্ত মাত্রায় বাড়তে থাকে।
সেন্ট্রাল সেন্সিটাইজেশন যদি কারো যে অতিরিক্ত বাড়তে থাকে, একটা সময় এই পেশেন্টের বডিতে সেন্সেশন পেইন নাও থাকে, আপনি দেখবেন যে এদের পেইন নাই যখন হচ্ছে পালপেশন করবেন, ট্রিগার পয়েন্ট নাই, কিংবা হচ্ছে কোনো ধরনের টেস্টে কোনো কিছু পেইনের কোনো সেন্সেশন, আপনার ক্লিনিক্যাল ফিচার যেগুলো, কিংবা হচ্ছে বলা যায় সাইন সিমটম যেগুলো, কোনোটাই কোনো কিছু মিলবে না, আপনি কজ পাবেন না খুঁজে যে পেইনের কি কারণে পেইনটা হচ্ছে। তাদের যদি হিস্ট্রি নেন, তাদের হচ্ছে দেখবেন যে এই লেট নাইট বা REM সাইকেল তাদের খুবই ডিস্টার্ব থাকার কারণে এদের হচ্ছে আপনার এই সেন্ট্রাল সেন্সিটাইজেশনটা বেড়ে যাবে। সেন্ট্রাল সেন্সিটাইজেশন বেড়ে তখন হচ্ছে ফ্যান্টম পেইন তৈরি হবে। এখন আসি মূল আলোচনা। এই যে আমরা প্রথমে হচ্ছে আপনার ব্রেনের ওয়েভগুলো নিয়ে আলোচনা করলাম, তারপর ঘুমের স্টেজ নিয়ে আলোচনা করলাম। এই ঘুমের স্টেজ আলোচনা করার পেছনে মূল উদ্দেশ্য যে প্রথমটাই বললাম যে এটা হচ্ছে ক্রনিক পেইনের সাথে রিলেশন। এই পুর স্লিপ আর ক্রনিক পেইন রিলেশনশিপ কিভাবে তৈরি হয়, কিভাবে বাইন্ডিং হয়, সেটা আমরা দেখি একটু। যে যদি কারো ডিপ স্লিপ বা এনথ্রি স্টেজটা কমে যায়, তার পেইন থ্রেশহোল্ড ডিক্রিজ হয়ে যায়, সাথে সেন্ট্রাল সেন্সিটাইজেশন ইনক্রিজ হয়ে যায়। একটু আগে বলছি ইনফ্ল্যামেটরি সাইটোকাইনেস বডির বেড়ে যায়, ইনফ্ল্যামেটরি সাইটোকাইনেসের জন্য পেইন মূলত তৈরি হয়। এছাড়া মাসল যে রিকভারি, সারাদিন যে আপনি কাজ করেন কাজ বা যে কোনো মুভমেন্ট করেন, মুভমেন্টের মাসল ফাইবার যে টিয়ার হয়, এটা সাধারণত রাত্রে ডিপ স্লিপের সময় এই টিয়ারগুলো রিপেয়ার হয়ে যায় বা নতুন মাসল ফাইবার তৈরি হয়। যখন আপনার এই ডিপ স্লিপ থাকবে না, নতুন ফাইবারও তৈরি হবে না, এমনকি যে ফাইবারগুলো ছিঁড়বে সেই ছিঁড়া ফাইবারগুলো জোড়া নেবে না। তো এর নিউরোফিজিক্যাল মেকানিজমটা কি? নিউরোফিজিক্যাল মেকানিজমটা হচ্ছে রিডিউস ডিসেন্ডিং পেইন ইনহিবিশন। এই অবস্থায় পেইন ইনহিবিশন যেটা এটা রিডিউস হয়ে যাবে। এর সাথে হচ্ছে কর্টিক্যাল এক্সাইটেবিলিটি বেড়ে যাবে। কর্টিক্যাল এক্সাইটেবিলিটি কি? কর্টিক্যাল এক্সাইটেবিলিটি হচ্ছে মস্তিষ্কের বাইরের স্তর বা সেরেব্রাল হেমিস্ফিয়ার বা সেরেব্রাল কর্টেক্স এর নিউরন স্নায়ু কোষগুলোর প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা, এই কর্টিক্যাল এক্সাইটেবিলিটি যেটা। এই ক্ষেত্রে হচ্ছে এটা এই এক্সাইটেবিলিটি যেটা কর্টিক্যাল এক্সাইটেবিলিটি, এটা হচ্ছে আপনার মোটর কর্টেক্স নিয়ন্ত্রণ করবে, ভিজুয়াল কর্টেক্স নিয়ন্ত্রণ করে। এই সামগ্রিক কাজ যেটা, এই সামগ্রিক কাজটাই হচ্ছে কর্টিক্যাল এক্সাইটেবিলিটি, যে আপনার কতটুকু মুভমেন্টে, কতটুকু নড়াচড়ায় বা কোন দৃষ্টিভঙ্গিতে হচ্ছে আমাদের ব্রেইন কত দ্রুত সাড়া দিচ্ছে, এটার উপরে নির্ভর করে তার এক্সাইটেবিলিটি কতটুকু বেশি বা কতটুকু কম। এই কর্টিক্যাল এক্সাইটেবিলিটি যদি বেড়ে যায় কারো, যে ব্যালেন্স যদি না থাকে কর্টিক্যাল এক্সাইটেবিলিটি, তখন কি হবে? যদি ব্যালেন্স থেকে, যে ব্যালেন্সের পরিমাণ এর থেকে যদি বাড়ে, সেক্ষেত্রে হচ্ছে এপিলেপসি হবে, মাইগ্রেন হেডেক হবে, ক্রনিক পেইন তৈরি হবে, অ্যাংজাইটি ডিসঅর্ডার, এবং কি হ্যামোরেজিক স্ট্রোক পর্যন্ত হয়। আর যদি কমে যায়, কমে গেলে কি হবে? কমে গেলে আপনার ইসকেমিক স্ট্রোক হতে পারে, আপনি ডিপ্রেশনে পড়তে পারেন, পার্কিনসন ডিজিজ হতে পারে। পার্কিনসন ডিজিজ সাধারণত আমরা জানি যে বেজাল গ্যাংলিয়ার ডিসফাংশন থেকে হয়, কিন্তু হচ্ছে বেজাল গ্যাংলিয়ার ডিসফাংশনের মাধ্যমে হলেও এটা প্রথমে হচ্ছে বেজাল গ্যাংলিয়ার ডিসফাংশন তৈরি করে, পরবর্তীতে থ্যালাকোকর্টিক্যাল ড্রাইভ কমে। থ্যালাকোকর্টিক্যাল ড্রাইভ যদি কমে, তখন হচ্ছে মোটর কর্টেক্সটা হচ্ছে আন্ডার অ্যাক্টিভ হয়ে যায়। মোটর কর্টেক্স যখন আন্ডার অ্যাক্টিভ হয়ে যায়, সাধারণত তখনই হচ্ছে পার্কিনসন ডিজিজটা হয়। এছাড়া অ্যালজিমার ডিজিজ, মাল্টিপল স্ক্লেরোসিসও এটার কারণেই হয়। এখন কর্টিক্যাল অ্যাক্টিভিটি যদি কমে যায়, তাহলে ফিজিওলজিক্যালি ভাবে কিভাবে ফাইন্ডিংসটা পাইতে পারি আমরা? ফিজিক্যাল ফাইন্ডিংস যদি করি, তা হচ্ছে রক্তের গ্লুটামেটটা কমে যাবে, গাবা ইনহিবিশন বেড়ে যাবে, ডিমাইলিনেশন হবে, ইসথেমিয়া হবে বা ইসথেমিক স্ট্রোক বা রক্ত সঞ্চালন কমে যাবে, সিন্যাপটিক লস। এই সিন্যাপটিক লসটা হচ্ছে দুইটা নিউরনের মাঝে যে জাংশন, এই জাংশনের যে সংযোগটা, এটা হচ্ছে সিন্যাপটিক। এই সিন্যাপটিক জাংশনের লসটা এখানে হচ্ছে সংযোগ বা যোগাযোগটা কমে যাবে। এক্ষেত্রে হচ্ছে যদি যোগাযোগ কমে যায়, সেক্ষেত্রে সেন্সেশনটাও কমে যাবে। আর নিউরো ইনফ্লামেশন হবে, নার্ভের পেইন তৈরি হবে এই এক্সাইটেবিলিটি যদি কমে যায়। আর কি হতে পারে? ইম্পেয়ার সেরোটোনিন
হবে, এবং ডোপামিন রেগুলেশন হবে যদি আপনার এক্সাইটেবিলিটি বেড়ে যায়। কর্টিক্যাল ইম্প্যারেটাস সেরোটোনিন আর ডোপামিন যদি হরমোন যদি আপনার ইরেগুলার হয়ে যায়, সেক্ষেত্রে ঘুমটাও হয়ে যায় ইরেগুলার। এর পরবর্তীতে কি হবে, আপনার ইনফ্ল্যামেটরি মেডিয়েটর বলতে ইনফ্ল্যামেটরি সাইটোকাইনেস যেটা, এটা বেড়ে যাবে, এবং পেনও বেড়ে যাবে। অ্যান্ড ক্লিনিক্যাল ইমপ্লিকেশন, এই কর্টিক্যাল এক্সাইটেবিলিটির ইমপ্লিকেশন কি, যে বলা যায় যে আমি যদি বা আপনি যদি যে if you treat only the painful tissue but ignore sleep quality, recovery will be incomplete. এর মানে আমরা কি বলতে পারি, যে আপনার কাছে পেশেন্ট আসলো, যে আপনি টিস্যু ইনজুরি ট্রিটমেন্ট করলেন, কিন্তু হচ্ছে তার ঘুমের দিকে খেয়াল রাখলেন না, যে তার ঘুম পর্যাপ্ত হচ্ছে কিনা, তার ডিপ সাইকেল ঠিক আছে কিনা, আরইএম সাইকেল ঠিক আছে কিনা। এই সাইকেল যদি ঠিক না থাকে, ট্রিটমেন্ট করার পরও দেখবেন যে পেশেন্ট ডেভেলপ হচ্ছে না। পেশেন্টরা এসে বলতেছে, আপনি ট্রিটমেন্ট করবেন, তখন পেন কমে যাবে, পরবর্তী দিন বলবে যে সকালবেলা বা ঘুম থেকে ওঠার পরে ব্যথা অনেক বেড়ে গেছে। সাধারণত এফএসএম দেওয়ার পরে বডিতে বলেছিলাম আমরা প্রায় 72 ঘন্টা পর্যন্ত চার্জ থাকে সেলুলার লেভেলে। এফএসএম এর যে ফ্রিকোয়েন্সি গুলো 72 ঘন্টা পর্যন্ত থাকে। তার মানে কি, মানুষ যখন ঘুমায় যায় তখন হচ্ছে এই সেলুলার লেভেল যে চার্জটা, এটা বেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আপনার এই পেশেন্টের ক্ষেত্রে দেখবেন যে না বেড়ে, বরঞ্চ হচ্ছে তার ঘুম থেকে ওঠার পরে তার পেইনটা বেড়ে গেছে, ইমপ্রুভমেন্ট, পেইন না কমে বেড়ে গেছে। এর একমাত্র কারণ হচ্ছে তার ঘুমানো অবস্থায় যে হিলিংটা হওয়ার কথা ছিল, বা আপনার রিপেয়ার হওয়ার কথা ছিল, আপনার ইমিউন সিস্টেম অ্যাক্টিভেট হওয়ার কথা ছিল, এর কোনোটাই হয় নাই। উল্টা সবগুলা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, হিলিং হয় নাই। হিলিংটা না হতে পেইন বাড়বো। আপনার ইমিউন সিস্টেম যদি কাজ না করে, অ্যাক্টিভেশন না হয় ঘুমানো অবস্থায়, তাহলে আপনি কি ক্রনিক ডিজিজগুলোতে পড়বেন, মাল্টিপল ডিজিজ আক্রান্ত হবেন। এই জন্য হচ্ছে এখনকার আপনি দেখবেন যে যারা রাত জাগার কাজ করে বা নাইট শিফট জব করে, এদের মধ্যে স্ট্রোকের প্রবণতা বেশি, এদের মধ্যে ডায়াবেটিসের প্রবণতা বেশি। তাছাড়া হচ্ছে থাইরয়েড হরমোন ইমব্যালেন্সে এদের মধ্যেই পাবেন। এরা অবেসিটিতে ভুগতেছে, এরাই হচ্ছে আপনার ফাইব্রোমিয়ালজিয়া ডিজিজও ভোগে, মাসকুলার পেইন প্যাটার্নে ভোগে। এদের মধ্যেই নিউরোলজিক্যাল ডিজিজগুলো বেশি হয়। কিডনি স্টোন বলেন, গল ব্লাডার স্টোন বলেন, এগুলো পাওয়া যায় এখান থেকে। আপনার যখন ব্রেনের অ্যাক্সেসিবিলিটি অতিরিক্ত বেশি হবে বা কমে যাবে, তখন হচ্ছে আপনার সাধারণত হচ্ছে ভ্যাগাস নার্ভটাও কাজ করে না। ভ্যাগাস নার্ভটা হচ্ছে ইমব্যালেন্স হয়ে যায়। ভ্যাগাস নার্ভ ইমব্যালেন্স হলে আপনাদের সানজাও এরিয়া, যেটা আকুপাংচারের ভাষায় বলে, বা আমাদের বক্ষ গহ্বর, কিংবা হচ্ছে আপনার অ্যাবডোমিনাল ক্যাভিটিতে যে অঙ্গাণুগুলো, আমাদের সফট অর্গানগুলো থাকে, সবগুলোই বিভিন্ন ধরনের ডিজিজ আক্রান্ত হবে। এমনকি খাবার হজমের সমস্যা, স্পেসের প্রবলেম, নানানবিধ প্রবলেম। এই স্লিপ প্যাটার্ন যদি কারো কমে যায়, পেন ইন্টেন্সিটি ঠিক করা যায়, স্লিপ প্যাটার্ন যদি ঠিক করা যায়, তাহলে হচ্ছে পেন ইন্টেন্সিটি কমে যাবে, তেমন ট্রিটমেন্ট দ্রুত রেসপন্স করবে, এনহ্যান্স টিস্যু হিলিংটাও দ্রুত বৃদ্ধি পাবে। এই জন্য হচ্ছে আমরা এফএসএমই ট্রিটমেন্ট করতে গেলে প্রথমতই হচ্ছে আমরা পেশেন্টের আগে হচ্ছে টিস্যুকে ট্রিটমেন্ট করি না, যে কারণ নিয়ে আসলে ওই কারণে ট্রিটমেন্ট করি না। প্রথম ট্রিটমেন্টটাই হবে হচ্ছে মূলত হচ্ছে ব্রেনের কনকাশন বলি আমরা। কনকাশন মানে ব্রেন ইনজুরি। ব্রেন ইনজুরি সেটা হচ্ছে যে কোনো কারণেই হতে পারে, মানসিক কারণে হতে পারে, ডাইরেক্ট আঘাতের কারণেও হতে পারে, কিংবা হচ্ছে যে কোনো ব্যথা পাইলো, ব্যথাটাও হচ্ছে যে ব্রেনের আঘাত করে। এই ব্রেন কনকাশন যেটা ফ্রিকোয়েন্সি লেসড, এটা হলো কনকাশন রিমুভ করার ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সির মধ্যেই হচ্ছে আপনার ব্রেনটা কুল করবে, আপনার মেন্টাল ডিস্টারবেন্স সেটাও কমাবে। একই সাথে হচ্ছে আপনার যে ঘুমের যে সাইকেল বা প্যাটার্ন, এটা হচ্ছে ব্যালেন্স করবে। এই ঘুমের ব্যালেন্স করার ফ্রিকোয়েন্সিটাও এই কনকাশন প্রোটোকলের মধ্যেই পড়ে যায়। তাহলে কোথায় কি বলা যায়, যে when sleep fails, pain control fails.